শিওরে সংক্রমণ। বাইপাসের কালিকাপুর মোড় থেকে 2 কিলোমিটার ঢুকলেই শান্তিপল্লী। খাতায় কলমে খেয়াদহ পঞ্চায়েত এলাকা হলেও পিনকোড কলকাতা 150। কলকাতার উপকণ্ঠের এই শান্তিপল্লীতে এখন থাবা বসিয়েছে এনসেফেলাইটিস। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বছর 15 সোনু সিংহ। ভর্তি করা হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। রক্ত পরীক্ষা নমুনায় জাপানি এনসেফেলাইটিস ভাইরাস মেলে। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে, ভেন্টিলেশনে রাখা হয়। সম্প্রতি বাইরে থেকে এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে কয়েকজন কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। কিন্তু এবার কলকাতার উপকণ্ঠে এনসেফেলাইটিস সংক্রমণ, আর কেনই বা হবে না? স্থানীয় বাসিন্দারা বলছেন, এনসেফেলাইটিস সংক্রমণের আদর্শ পরিবেশ রয়েছে শান্তিপল্লীতে। চারিদিকে খাল বিল, যা কার্যত মশার আতুর ঘর। এছাড়া রয়েছে এনসেফেলাইটিস ভাইরাস বহনকারী নানা পরিযায়ী পাখির আনাগোনা। সোনুর পরিবারের দাবি, গত 7 বছর ধরে তারা কলকাতাতেই রয়েছেন, অর্থাৎ সংক্রমণ হয়েছে শান্তিপল্লীতেই। রাজ্য সরকারের দাবি, এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছে। এবার খাস কলকাতার উপকণ্ঠেই এনসেফেলাইটিসের সংক্রমণ। বিরোধীরা বলছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধু শুয়োর ধরলেই হবে না, বৈজ্ঞানিক উপায়ে এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে হবে, না হলে রোখা যাবে না মৃত্যু মিছিল। সোনা লুট, কেউ সোনার হার পুড়ছে ব্যাগে, তো কেউ নেকলেস লোকাচ্ছে জামার ভেতরে। এভাবেই সোমবার সন্ধ্যায় বর্ধমানের কাটোয়ায় সোনার দোকানে লুটপাট চালালো ডাকাত দল। মালিক এবং কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটের এই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। কাটোয়া শহরে কাছারি রোডে এই সোনার দোকানে হানা দেয় 4 জনের একটি ডাকাত দল। মালিক এবং কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অবাধে লুটপাট চালায় তারা। ডাকাতি শেষে বোমা ছুটতে ছুটতে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার আঘাতে জখম হন 3 পথচারী। ঘণ্টাখানেক পর পুলিশ পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকে নানা মহল এবং সিবিআই এর একাংশ সূত্রেও এই অভিযোগ উঠছিল যে তদন্তের জন্য প্রয়োজনীয় নানা নথি পাচ্ছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা, ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে তদন্ত। কখনো ডায়েরি, কখনো কোটি কোটি টাকার হিসেবের ভাউচার, কখনো প্রভাবশালীদের নামের তালিকা সহ গত 3 মাসে নানা সময়ে বারবার সিবিআই সূত্রে জানা গিয়েছে নথি উধাওয়ের ঘটনা। কিন্তু কার্যক্ষেত্রে এই প্রথমবার সিবিআই এর তরফে সরাসরি আদালতে দাখিল করা আবেদনপত্রে এমন ঘটনার উল্লেখ দেখা গেল। আদালত সূত্রে খবর, তল্লাশি অভিযানের কারণ ব্যাখ্যা করতে গিয়েই সারদার নথি উধাওয়ের কথা উল্লেখ করেছে সিবিআই। পাশাপাশি আরও যে তল্লাশি অভিযান চালানো হবে সে কথাও তারা আদালতে জানিয়ে দিয়েছে। গত 4 জুন নগর দায়রা আদালতে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া 9টি মামলা একত্রীভূত করে একটি এফআইআর দায়ের করা হয়। সেই মামলাতে পরবর্তী সময়ে সুদীপ্ত ও দেবযানীকে গ্রেফতার দেখিয়ে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সিন্ডিকেট দৌরাত্ম্য থেকে শুরু করে শ্রমিক নিয়োগ নিয়ে চাপ, সম্প্রসারণের জন্য জমি পেতে হয়রানি, তৃণমূলের বিরুদ্ধে এরকম একাধিক বিষয়ে নালিশ করতে সোমবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে যান দুর্গাপুরের খয়রাশোলের একটি নির্মীয়মান কাগজ কলের মালিক স্বপন রায়। কিন্তু মন্ত্রীর অপেক্ষায় তাকে তীর্থের কাকের মতো বসে থাকতে হয় শ্রম দফতরের অফিসে। বেলা 12টা থেকে প্রায় 3 ঘন্টা ধরে ঠায় বসে মন্ত্রীর ঘরের সামনে। কিন্তু তারপরেও মন্ত্রী দর্শনের সুযোগ না পেয়ে তিনি ঠিক করেন লিখিত অভিযোগ জমা দিয়ে চলে যাবেন। সেই মতো মন্ত্রীর আত্মসহায়কের কাছে অভিযোগপত্র জমাও দেন। সেটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়া মাত্রই আমূল পাল্টে যায় শ্রম দফতরের অন্দরের ছবি। বিষয়টি শেষ পর্যন্ত পৌঁছয় মন্ত্রীর কানে। শ্রম দফতরের কর্মী আধিকারিকদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল তৎপরতা। খোঁজ পড়ে ওই শিল্পপতির, কিন্তু ততক্ষণে তো তিনি লিফটের দোরগোড়ায়। শিল্পপতির কাছে রীতিমতো ক্ষমা চেয়ে তাকে সেখান থেকে নিয়ে আসেন শ্রম দফতরের আধিকারিকেরা। তারপর শ্রমমন্ত্রীর সাক্ষাৎ, 15 মিনিটের বৈঠকও হয়। কিন্তু এদিনের অভিজ্ঞতায় হতাশ শিল্পপতি স্বপন রায়। শ্রমমন্ত্রীর অবশ্য সাফাই, গোটাটাই নাকি ভুল বোঝাবুঝি।